এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা পড়বো রসায়নের 3 নম্বর অধ্যায় পদার্থের গঠন। আলোচ্য টপিকগুলো আমি পাশে লিখে নিয়েছি। তো পদার্থের গঠন পড়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে পদার্থ কি। পদার্থ কি? যার ভর আছে এবং যে জায়গা দখল করে। তাহলে দুইটা পার্ট, একটা কি ভর আছে, ভর আছে, আরেকটা কি জায়গা দখল করে, জায়গা দখল করে। তাহলে পদার্থ হলো যার ভর আছে এবং যে জায়গা দখল করে তাকেই বলা হয় পদার্থ। তাহলে পদার্থ আবার দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থ, আরেকটা হলো যৌগিক পদার্থ। একটা হলো মৌলিক পদার্থ, আরেকটা হলো যৌগিক পদার্থ। মৌলিক, আরেকটা হলো যৌগিক। মৌলিক পদার্থ কি? যেই পদার্থকে ভাঙলে আমরা ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাই না। যেমন আমি যদি অক্সিজেন অণুকে ভাঙি, আমি দুইটা অক্সিজেন পরমাণু পাবো। আমি যদি হাইড্রোজেন অণুকে ভাঙি, দুইটা হাইড্রোজেন পরমাণু পাবো। আমি যদি নাইট্রোজেন অণুকে ভাঙি, দুইটা নাইট্রোজেন পরমাণু পাবো। তাহলে অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন, হাইড্রোজেনকে ভাঙলে হাইড্রোজেন, নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেন ছাড়া আমি অন্য কিছু পাচ্ছি না। তার মানে এগুলো হলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে আমি ওই পদার্থ ছাড়া অন্য পদার্থ পাবো, সেটা হলো যৌগিক পদার্থ। অর্থাৎ দুই বা ততোধিক পদার্থ পাওয়া যায়, দুই বা ততোধিক পদার্থ পাওয়া যাবে। যেমন আমি যদি পানিকে ভাঙি, এখানে আমি দুই বা তার অধিক পদার্থ পাবোই। যেমন কি হাইড্রোজেন আর কি অক্সিজেন পাবো না পানিকে ভাঙলে। কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে আমি কি পাবো? কার্বন ডাই অক্সাইডকে যদি ভাঙি তাহলে আমি কি পাবো? কার্বন আর অক্সিজেন। তাহলে এই যে যেই সকল পদার্থকে ভাঙলে আমরা দুইয়ের অধিক পদার্থ পাই, সেটাকেই বলা হয় যৌগিক পদার্থ। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা আসবো পরমাণু। মানে পরমাণু শব্দটা প্রথম কে ব্যবহার করছে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস শব্দটা ব্যবহার করছে। ডেমোক্রিটাস প্রথম বলছে যে পদার্থ অতি ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, যার নাম পরে তিনি দেন কি? অ্যাটম। অ্যাটম নাম দিছে, এটা ডেমোক্রিটাস দিছে। তারপরে জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সে তখন এই একই কথাই বলছে যে পরমাণু অবিভাজ্য, পদার্থ অবিভাজ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেটাকে তখন ডেমোক্রিটাসকে সম্মান দেখায়, সে সেটার নাম দিল অ্যাটম। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে পরমাণু কি? পরমাণুতেও কি অবিভাজ্য না। এটা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই উপাদানগুলো আছে পরমাণুতে। তারপর হলো অণু। অণু কি? তাহলে পরমাণুকে আমরা কি বলতে পারি? মৌলের কি ক্ষুদ্রতম কণা। পরমাণু হলে মৌলের ক্ষুদ্রতম কণা। পরমাণু পরমাণু কি? মৌলের ক্ষুদ্রতম কণা। পদার্থের ক্ষুদ্রতম কণা, সরি, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। ক্ষুদ্রতম কণাকে আমরা বলবো পরমাণু। ঠিক আছে, তাহলে পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা। আর অণু কি? অণু হলো দুই বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত। অণু কি? অণুকে আমরা কি? পরমাণু প্লাস পরমাণু। অ্যাটলিস্ট দুইটা তো থাকবেই, এরপর আরো থাকতে পারে। তাহলে দুই বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত, সেটাকেই আমরা কি বলবো? অণু বলবো। তাহলে পরমাণু, যেমন পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা। যেমন আমরা কি বলতে পারি? কার্বন, এটা একটা পরমাণু। সোডিয়াম, এটা একটা পরমাণু। ম্যাগনেসিয়াম, এটা একটা পরমাণু। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলছি পরমাণু। আর অণুতে কি বলছি? অ্যাটলিস্ট দুইটা পরমাণু থাকবে, অ্যাটলিস্ট, এর বেশিও থাকতে পারে। যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেন অণু, এখানে দুইটা কি হাইড্রোজেন পরমাণু আছে না? দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এই যে অ্যাটলিস্ট দুইটা থাকবে। কিন্তু আমরা যদি পানির অণু বলি, তাহলে এখানে কি? দুইটা
হাইড্রোজেন পরমাণু আর কি একটা অক্সিজেন, তাই তো পরমাণু। তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। এখানে তাহলে মোট কয়টা পরমাণু আছে? পানির অণুতে মোট 3টা পরমাণু আছে। সেম ভাবে আমরা যদি কার্বন ডাই অক্সাইড বলি 3টা পরমাণু আছে। আমরা যদি সালফিউরিক অ্যাসিড বলি H2SO4, তাহলে এখানে 4টা আর একে 5টা আর 2 এ 7টা, মোট 7টা পরমাণু আছে। তাহলে অণু হইলে 2 বা তার বেশি পরমাণু থাকতে হবে, কিন্তু পরমাণু হলে পদার্থের ক্ষুদ্রতম কণা। দেখো পরমাণুগুলোতে একটা করে, ক্যালসিয়াম, এটা কি কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম একটা করে থাকবে, ঠিক আছে। তারপর আমরা কি পড়বো? মৌলের প্রতীক। মৌলের প্রতীক বা সিম্বল এটা কি? মৌলকে যা দ্বারা প্রকাশ করা হয় তাই হলো প্রতীক। এই যে প্রতীকের প্র আর প্রকাশ এভাবে মনে রাখবা। মৌলের প্রতীকটা কি? যা দ্বারা আমরা একটা মৌলকে প্রকাশ করি। যেমন হাইড্রোজেনকে কি দ্বারা প্রকাশ করি? হাইড্রোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? হাইড্রোজেনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? H। তারপর আমরা অক্সিজেনকে কি দ্বারা প্রকাশ করি? অক্সিজেনকে O, তাই তো, এটা দ্বারা প্রকাশ করি। আর মৌলের সংকেত যদি বলে, তাহলে স্বাভাবিকভাবে মৌলটা যে অবস্থায় থাকে, স্বাভাবিকভাবে এই যে সংকেতের স আর স্বাভাবিকভাবে যে অবস্থায় থাকে, আশা করি কনফিউশন করবা না প্রতীক আর সংকেতের মধ্যে। তাহলে হাইড্রোজেনের প্রতীক H হইলেও হাইড্রোজেন কিন্তু কি, যেহেতু গ্যাস, আর গ্যাসগুলা কি থাকে, অণু ফর্মে থাকে, তাহলে হাইড্রোজেনের সংকেত কিন্তু H2। অক্সিজেনও কি প্রতীক ও হইলেও, যেহেতু অক্সিজেন কি গ্যাস, তার মানে অক্সিজেনও অণু ফর্মে থাকে। তাহলে এই যে এই ব্যাপারটা হলো সংকেত, যেটা তার স্বাভাবিক অবস্থায়, সে স্বাভাবিক অবস্থায় যে ফর্মে থাকে, আর এটা হলো তার প্রতীক। তারপরে আমরা আসি পরমাণুর ভেতরের কণা নিয়ে। তাহলে প্রথমের দিকে আমরা বললাম যে পরমাণু প্রথমে অবিভাজ্য বলছিল, কিন্তু পরে আমরা বললাম যে পরমাণু অবিভাজ্য না, পরমাণুর ভিতরে তোমার কি কণা আছে। আমরা কি পরমাণুর ভিতরে 3টা স্থায়ী কণিকা আছে। কয়টা? 3টা। তাহলে পরমাণুর ভেতর কয়টা স্থায়ী কণিকা? 3টা। আর অস্থায়ী কণিকা তো অনেকগুলো আছে। কণা 3টি। তাহলে এই 3টা কি? প্রোটন, ইলেকট্রন আর কি নিউট্রন, তাই তো। আর অস্থায়ী কণিকা অনেকগুলো আছে। পাইওন, মেসন, নিউট্রিনো, অ্যান্টোনিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, অনেকগুলা। এগুলা তো অত জানার দরকার নাই, মোটামুটি এরকম অনেকগুলো আছে যেগুলো আমাদের অস্থায়ী কণিকা, ঠিক আছে। অস্থায়ী কণিকা কেন? এগুলো রূপান্তরিত হয়, এই জন্য দেখা যায় এটা থেকে ওইটা হচ্ছে, ওটা থেকে ওইটা হচ্ছে, এই জন্য। তাহলে এই 3টা হলো স্থায়ী, একটা হলো প্রোটন, আরেকটা হলো ইলেকট্রন, আরেকটা হলো নিউট্রন। তো এখন আমরা এই 3টা সম্পর্কেই জানবো, যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন সম্পর্কে। প্রোটন হলো, দেখো যে এই প্রোটন আর ইলেকট্রন যে দুইটা পরমাণু কি থাকে, কেন্দ্রে থাকে। সরি, প্রোটন আর নিউট্রন যে দুইটা কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে। আর ইলেকট্রন পরমাণুর বাইরে যে কক্ষপথগুলো আছে সেইগুলাতে থাকে হলো ইলেকট্রন। তাহলে প্রোটন হলো পিতে প্রোটন, পিতে পজিটিভ চার্জ। প্রোটন কি পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। আর এ কি নিউট্রাল, এনতে নিউট্রন, এনতে নিউট্রাল। মানে এ যেহেতু কেন্দ্রে যেহেতু পজিটিভ থাকে, বাইরে কি ইলেকট্রনও থাকে, এগুলা হলো নেগেটিভ চার্জ। ইলেকট্রন কি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তাহলে আমরা যেহেতু বলতেছি যে প্রোটন হলো পজিটিভ চার্জ, তাহলে প্রোটনের সেই চার্জটা কত? 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। প্রোটন আর ইলেকট্রনের চার্জ সমানই, জাস্ট একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে ইলেকট্রনের চার্জটা কত হবে? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর এর কি চার্জ নেই, নিউট্রাল, মানে একে আমরা কি বলতেছি? জিরো, ঠিক আছে। এবার আমরা আসি প্রোটনের ভরে। প্রোটনের ভর কত?
1.673 into 10 to the power minus 24। আর নিউট্রনের ইলেকট্রনের ভর হলো 9.11 into 10 to the power minus 28, এগুলা গ্রাম। আর যেটা নিউট্রন তার ভর হলো 1.675 into 10 to the power minus 24 গ্রাম। ঠিক আছে, তাহলে যদি আমরা কেজিতে করি, কেজিতে করলে এটা কত হয়ে যাবে? 1.673 ইন্টু কেজিতে করলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, তখন 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি হয়ে যাবে। এটা 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি হয়ে যাবে। এটা 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে সবচেয়ে কম ভরকার ইলেকট্রনের আর সবচেয়ে বেশি ভরকার নিউট্রনের। ঠিক আছে, এই নিউট্রন আর প্রোটনের ভর কিন্তু প্রায় সেম, একটা 1.673 আর একটা 1.675, জাস্ট এই যে এখানে ডিফারেন্স, কিন্তু তারপরেও তো বেশি, এজন্য ও কিন্তু পরমাণুর ভিতর সবচেয়ে ভারী। ঠিক আছে, আর ইলেকট্রন হলো হালকা, তো আমরা ইলেকট্রনের ভরটাকে এগুলার তুলনায় কিন্তু অনেক কম। কত গুণ কম দেখো? 10,000 গুণ কম। কত গুণ কম? 10,000 গুণ কম। 10,000 গুণ কিন্তু মুখের কথা না। আমি যদি বলি আমার চেয়ে দ্বিগুণ কেউ লম্বা, তাহলে চিন্তা করো যে সে কত লম্বা। তাহলে এরকম 10,000 গুণ কিন্তু মুখের কথা না, অনেক বেশি। তার মানে এই ইলেকট্রনটা এদের থেকে অনেক হালকা, কারণ প্রোটন আর নিউট্রনের ভর এই এর থেকে প্রায় 10,000। তাহলে আমরা কি বলতে পারি যে, কারণ দেখো 1 পয়েন্ট আমরা যদি এখানে ভাগ দেই 67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24, আর এখানে কত 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20, তাহলে আমাদের এটা কত আসে? এই পাওয়ারটা আমাদের কি উপরে চলে যাবে, উপরে চলে গেলে এটা কত হয়ে যায়? 10 টু দি পাওয়ার 28। মোটামুটি আমাদের এখানে কত থাকে? এটা থাকে। ঠিক আছে, যার কারণে আমরা আপেক্ষিকভাবে ওদের তুলনায় ইলেকট্রনের ভরটাকে আমরা কি ধরতে পারি? শূন্য। এতই ছোট যে খুবই ছোট একটা মান, আমরা এটাকে বাদ দিলেও কোনো যায় আসে না। এই এদের তুলনায় এর মানটা যেহেতু খুবই ছোট, এজন্য আপেক্ষিক ভর আমরা কি ধরতে পারি? এটা শূন্য। তাহলে এদের আপেক্ষিক ভর কত? 1। যদি 1 ধরি সে তুলনায় এর আপেক্ষিক ভর শূন্য। আর নিউট্রনের যেহেতু আমাদের কোনো চার্জ নাই, তাই নিউট্রনের আপেক্ষিক চার্জ শূন্য, আপেক্ষিক আধান শূন্য। আর এদের আপেক্ষিক আধান আমরা কত করে ধরতেছি? 1 করে। ঠিক আছে, আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছো, যে এই যে চার্জ কার কত, তারপর কেন আমরা ওর আপেক্ষিক ভরটা শূন্য দিলাম। খুবই একটা ছোট্ট মান, এত ছোট্ট একটা মান স্কিপ করলে, যেমন আমরা যদি 0.0000 4টা জিরো দিয়ে আমরা যদি 1 স্কিপ করি, তাহলে ক্যালকুলেটরে যদি এরকম কোনো মান আসে, ধরো যে 12 দশমিক, আমরা কিন্তু শুধু 12 নেই, তো এরকম যে ওর মানটা এতটাই ছোট যে ওইটুকু মান স্কিপ করলে তেমন কোনো সমস্যা হয় না, এই জন্য আমরা ওইটুকু মান স্কিপ করে যাই। তাহলে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, প্রোটন যখন আমরা এমনি লিখবো প্রোটনের মাথায় পজিটিভ চার্জ দেই, আর ইলেকট্রন এমনি লিখলে ইলেকট্রনের মাথায় নেগেটিভ চার্জ দেই। ঠিক আছে, পরীক্ষার খাতায় বারবার প্রোটন ইলেকট্রন লেখা ঝামেলা মনে হলে এভাবে লিখতে পারো যে প্রোটন ইলেকট্রন, পিতে প্রোটন, পিতে পজিটিভ চার্জ, এনতে নিউট্রন, এনতে নিউট্রাল, এভাবে মনে রাখতে পারো, ইজি হয়। তারপর কি? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হলো কোন মৌলের প্রোটন সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যাটা কি? পারমাণবিক সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা। একটা মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে। কেন? কারণ মৌলের প্রোটনটা কিন্তু কেন্দ্রে থাকে। ঠিক আছে, মৌলের প্রোটনটা কিন্তু কেন্দ্রে থাকে, আর এই কেন্দ্রে প্রোটন কিন্তু আদান প্রদান করা যায় না, বা প্রোটন একটা ইউনিক আইডেন্টিটি, এটা পরিবর্তনও হয় না। এই কারণে আমরা পারমাণবিক সংখ্যাটা, মূলত প্রোটন সংখ্যাটাই হলো আমাদের পারমাণবিক সংখ্যা। তারপর আমরা কি পড়বো? ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাটা কি? ভর সংখ্যা হলো, আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে এই যে প্রোটন আর নিউট্রনের সমষ্টিটাকেই বলা হয় ভর সংখ্যা। ঠিক আছে, আমরা একটা মৌলের ভর সংখ্যাকে কি করি? তার মাথায় লিখি। যেমন সোডিয়ামের ক্ষেত্রে এই যে 23, তাহলে আমরা কি ভর মাথায় বহন করি না? এভাবে মনে রাখবা যে কোনো পরমাণুর মাথায় যেটা থাকে তার কি ভর সংখ্যা, যেহেতু ভর আমরা মাথায় বহন করি। আর এখানে কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যাটা আমরা এই যে নিচে ছোট করে লিখি। ঠিক আছে,
তাহলে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে এই যে এতক্ষণ পরমাণু পরমাণু পড়লাম এতক্ষণ পর্যন্ত, তাহলে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে একটা পরমাণু মডেল প্রদান করছে। কত সালে? 1911 সালে রাদারফোর্ড একটা পরমাণু মডেল প্রদান করছে। তো সে কি বলতে, রাদারফোর্ড বলছে যে পরমাণুর একটা তার সে 4টা তথ্য দিছে মোট। রাদারফোর্ড আমাদের পরমাণু মডেল সম্পর্কে কয়টা তথ্য দিছে? 4টা। সে বলছে যে পরমাণুর একটা কেন্দ্র আছে, পরমাণুর একটা কি কেন্দ্র আছে। প্রথম কথাটাই রাদারফোর্ডের হলো পরমাণুর একটা কেন্দ্র আছে। তাহলে এই কেন্দ্রটার নাম কি বলছে সে? নিউক্লিয়াস। তাহলে পরমাণুর একটা কেন্দ্র আছে, নিউক্লিয়াস। প্রথম কেন্দ্র সম্পর্কে কে ধারণা দিল? রাদারফোর্ড। এই কারণে ওর মডেলটাকে কিন্তু নিউক্লিয়ার মডেলও বলা হয়। তাহলে পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম কি? নিউক্লিয়াস। এই কেন্দ্রটাতে কি থাকে? তাহলে সে বলে দিল যে পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। আর এই কেন্দ্রে মূলত কি থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। আর বাইরে দিয়ে কি থাকে? বাইরে দিয়ে থাকে ইলেকট্রন। যেহেতু আমরা পড়তেছি যে ইলেকট্রনের ভর প্রায় কি? 0, তার মানে একটা পরমাণুর ভর আমরা কি বলতে পারি? পরমাণুতে তো 3টা জিনিসই ধরতেছি আমরা, প্রোটন, নিউট্রন আর কি? ইলেকট্রন। তাহলে এর ভরটা যদি 0 হয় তাহলে এদের যে ভর এটাই কি? ওই পরমাণুর ভর। তাহলে রাদারফোর্ড এই কথাটাই বলছে যে পরমাণুর একটা কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। এর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। যেহেতু ইলেকট্রনের সামগ্রিক ভর আমরা কি ধরি? 0 ধরি, তাই একটা পরমাণুর ভর মূলত কি? তার নিউক্লিয়াসের ভরটাই হলো পরমাণুর ভর। তারপর এরপর 2 নাম্বারটায় রাদারফোর্ড কি বলছিল? 2 নাম্বারটায় বলছে যে পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গায় কি? ফাঁকা। পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গায় ফাঁকা। এটা সে কিভাবে বললো? সোনার পাত পরীক্ষা দ্বারা বলছে। সোনার পাত পরীক্ষা, সোনার পাত পরীক্ষা দ্বারা বলছে যে পরমাণুর ভেতরের অধিকাংশ জায়গায় ফাঁকা। কিভাবে? এই আমরা এখানে একটা আলফা রশ্মি, আলফা রশ্মি যদি আমরা নির্গত করি, আলফা রশ্মি মানে কি? দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম। অর্থাৎ হিলিয়াম থেকে আমরা যদি 2টা ইলেকট্রন বের করে নেই তাহলে যেটা থাকে এইটাই হলো আলফা রশ্মি। তাহলে এইটাই কি? এইটাই হলো আমাদের আলফা রশ্মি। তাহলে এই সোনার পাতে আমরা যদি আলফা রশ্মি প্রয়োগ করে দেখি, সোনাও তো একটা পরমাণু নাকি? গোল্ডও তো একটা পরমাণু। তাহলে এই যে সোনার পাতে যদি আমরা আলফা রশ্মি প্রয়োগ করে দেখি, এটা দ্বিধনাত্মক চার্জযুক্ত। আর আমরা বলছি যে কেন্দ্রে কি থাকে? প্রোটন আর নিউট্রন, আর বাহিরে কি থাকে? ইলেকট্রন। তার মানে কেন্দ্রে প্রোটন থাকে, আর এও কি? ধনাত্মক চার্জযুক্ত। কেন্দ্রের প্রোটনও কি? ধনাত্মক চার্জযুক্ত। তাহলে এখানের যে রশ্মিটা যাবে, আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তাহলে এইটা তো ধনাত্মক রশ্মি, এ যদি কখনো এর কেন্দ্র বরাবর যায় তার মানে তখন এ কে কি করবে? বিকর্ষণ করবে। যেহেতু কেন্দ্রের কি? প্রোটন থাকে, প্রোটন ধনাত্মক চার্জ, আর আলফা রশ্মিও কি? ধনাত্মক চার্জ। তো দেখা গেছে যে আলফা রশ্মি যদি এই সোনার পাতের মধ্যে মানে আলফা রশ্মি যদি সোনার পাতের মধ্যে নিক্ষেপ করে তাহলে কি হয়? রশ্মি বিকিরণের মাধ্যমে 20,000-এর মধ্যে 20,000 রশ্মির মধ্যে একটা রশ্মি কেবল বিপরীত দিকে ফিরে আসে। আর কিছু সংখ্যক রশ্মি বিকর্ষিত হয়, যেহেতু পজিটিভ চার্জ আশেপাশ দিয়ে যেগুলা পজিটিভ রশ্মি যাবে বিকর্ষিত হবে, আর বাকিগুলা সোজাসুজি চলে যায়। কেন সোজাসুজি যাইতে পারছে? কারণ এখানে কোনো চার্জ নাই। চার্জ নেই বলে সে আকর্ষিতও হচ্ছে না, বিকর্ষিতও হচ্ছে না, সোজা চলে যাচ্ছে। আর যেগুলো একদম কাছাকাছি দিয়ে যাচ্ছে এগুলা কি? সামান্য বিকর্ষিত হচ্ছে। আর যেটা একদম সোজাসুজি যাচ্ছে সেটা কিন্তু কি? একদম বিপরীত দিকে ফিরে আসতেছে। তাহলে খুব 20,000 একটা রশ্মি মানে এই জায়গাটুকু কি? খুবই ছোট। তার মানে নিউক্লিয়াস ব্যাপারটা খুবই ছোট, বেশিরভাগ জায়গায় ফাঁকা, যেহেতু বেশিরভাগ রশ্মির উপর কোনো প্রভাব পড়ছে না। এটা দ্বারাই সে বলতে যে পরমাণু কি? নিউক্লিয়াসটা অতি ক্ষুদ্র আর বেশিরভাগ জায়গায় কি? ফাঁকা। বুঝা গেছে? এরপরে কি বলছে? এরপরের কথাটা হলো সৌরজগৎ নিয়ে বলছে যে সৌরজগতে গ্রহ সমূহ যেভাবে কি সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, পরমাণুতেও কি হয়? ইলেকট্রন সমূহ কি হয়?
নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঠিক একইভাবে সেভাবে ঘুরতে থাকে। যদিও এই কথাটাতে ত্রুটিপূর্ণ, পরে তখন আমরা তার ত্রুটিতে এটা বিস্তারিত পড়ব। 4 নাম্বার কথাটা কি বলছে যে পরমাণুর বাইরে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আর কেন্দ্রে কি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন কি করে? এটা কি প্রোটন। কেন্দ্রে থাকে প্রোটন আর বাহিরে থাকে ইলেকট্রন। তাহলে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান যে ইলেকট্রন আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন আর কেন্দ্রের প্রোটনের মধ্যে এক ধরনের কি কেন্দ্রাকর্ষণ শক্তি থাকে। কেন্দ্রাকর্ষণ শক্তি এই যে এটা এইদিকে থাকে, কেন্দ্রাকর্ষণ শক্তি থাকে, যার কারণে কিন্তু ইলেকট্রনটা ছিটকে যায় না। তাহলে আমরা যদি একটা পাথর মানে সুতার মধ্যে একটা পাথর ঘুরাই, ততক্ষণ পর্যন্ত পাথরটা ছুটে না যতক্ষণ পর্যন্ত আমরা ধরে আছি। তার মানে কি এখানে একটা বল আছে, কিন্তু যখন আমরা ছেড়ে দেই তখন কি যে কোনো দিকে ছুটে পড়ে যায় না। তো সেরকম ইলেকট্রনটা যেহেতু কন্টিনিউয়াস ঘুরতেছে, ও তো ছুটে যাচ্ছে না। কেন ছুটে যাচ্ছে না? কারণ এই যে বাইরের ইলেকট্রন আর কেন্দ্রের প্রোটনের মধ্যে এক ধরনের কেন্দ্রাকর্ষণ বল কাজ করে, এই কারণেই সে কি ছুটে চলে যাচ্ছে না। তাহলে এই হলো তার 4টা মতবাদ। আর যেহেতু আমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেলের সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এই জন্য এই মডেলকে সোলার সিস্টেম মডেলও বলা হয়। তাহলে এই মডেলের আরো দুইটা নাম কি, একটা হলো নিউক্লিয়ার মডেল আর একটা হলো সোলার সিস্টেম মডেল। ওর যেমন 4টা মতবাদ আছে, তেমন ওর 4টা ত্রুটিও আছে। তাহলে 4টা ত্রুটি কি কি বলছে? যে ও বলছে যে পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে আর বাইরে ইলেকট্রন থাকে, কিন্তু ও কিন্তু বলে নাই যে বাহিরের কক্ষপথে আকার বা ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। তাহলে কি কক্ষপথের আকার বা ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। আকার বা ব্যাসার্ধ সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। ঠিক আছে, এইটা তার একটা ব্যর্থতা। বলছে যে যদি কি হবে, চারপাশে কেন্দ্র করে ঘুরবে ইলেকট্রন গুলা, নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারপাশে ঘুরবে, কিন্তু কতটুকু কক্ষপথে, কোন কক্ষপথে, কিভাবে, সেই আকার বা ব্যাসার্ধ সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারে নাই। তারপর 2 নাম্বারটা কি, একাধিক ইলেকট্রন হলে সেই ইলেকট্রন গুলা কিভাবে বিন্যস্ত হবে সেই সম্পর্কেও সে কোনো ধারণা দিতে পারে নাই। ইলেকট্রনের বিন্যস্ত, একাধিক ইলেকট্রন বিন্যস্ততা সম্পর্কে সে কোনো ধারণা দিতে পারে নাই। যে প্রথম কক্ষপথে 2টা, তৃতীয় কক্ষপথে, এই ব্যাপারগুলোতে ধারণা দিতে পারে নাই। তারপর কি, সে তার মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছে। সৌরজগতের গ্রহগুলা সামগ্রিকভাবে কি হয়, চার্জ নিরপেক্ষ, কিন্তু আর এখানে কি হয়েছে, ইলেকট্রন গুলা ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত। তাহলে চার্জ নিরপেক্ষ গ্রহের সাথে চার্জ নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনকে তুলনা করা এটা তার ঠিক হয় নাই। তারপর সে কি বলছে যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ম্যাক্সওয়েলের তথ্যানুসারে যদি এভাবে কেন্দ্র করে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, তাহলে ইলেকট্রন গুলা কি করবে, শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে, যত শক্তি বিকিরণ করবে সে আস্তে আস্তে তত কি কেন্দ্রের দিকে পতিত হবে। কম শক্তি মানে কি, সে আর উপরের দিকে থাকতে পারবে না। তাইলে এই যে মৌল, এভাবে তো ফাইনালি কি কেন্দ্রে পতিত হইলে একটা মৌলই শেষ হয়ে যায়। তাহলে মৌলের স্থায়িত্বটা এভাবে প্রকাশ পাচ্ছে না। তাইলে তার মতবাদ অনুসারে মৌলের স্থায়িত্ব প্রকাশ পায় না। এই 4টা ত্রুটি তার ওখানে বিদ্যমান। তাহলে আমরা যদি ছোট ছোট করে মনে রাখি যে তার যে মতবাদ গুলো আছে, প্রথমটা কি, মতবাদের প্রথমটা হলো নিউক্লিয়াস। প্রথমটা কি, নিউক্লিয়াস। তারপরেরটা কি, পরমাণু কি বলছে, ক্ষুদ্র, তাই না? তারপরেরটা কি বলছে, সৌরজগৎ। তারপরেরটা কি বলছে, কেন্দ্রাকর্ষণ শক্তি। সৌরজগৎ, এভাবে হেডলাইন গুলা মনে রাখবা, নরমালি মনে থাকে না। তারপরেরটা কি বলছে, কেন্দ্রাকর্ষণ শক্তি। কেন্দ্রাকর্ষণ শক্তি, ঠিক আছে। আর তার ত্রুটি গুলাতে ওই সেম, যে আকার ব্যাসার্ধ সম্পর্কে এভাবে হেডলাইন জাস্ট কি পয়েন্টটা মনে রাখবা। তারপর ইলেকট্রনের বিন্যস্ততা, তারপর কি সৌরজগৎ, ওখানেও সৌরজগৎ, এখানেও সৌরজগৎ, ওখানে যেটা বলছে সেটাই এখানে ভুল বলছে। আর কি, ম্যাক্সওয়েলের তথ্যানুসারে পরমাণুর স্থায়িত্বতা প্রকাশ পায় না। আশা করি বুঝতে পেরেছো। পরের অংশটুকু আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।